সন্ধ্যা হতেই বিদ্যুৎ চলে গেল। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ দিয়েছে। ৮ গ্রাম মিলিয়ে আনন্দপুর, তাদের গ্রামের নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত হলেই ৩ ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে। আর সারা দিন তো বিদ্যুতের নাম গন্ধও থাকে না। বিদ্যুৎ দিয়ে লাভটাই বা কি হলো? পদ্মজা, পূর্ণা, প্রেমা ৩ বোন একসাথে পড়তে বসেছিল। বাড়ি অন্ধকার হতেই ৯ বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়না। হ্যালো ভিউয়ার্স, আপনারা শুনছেন ভিন্ন জগৎ 26-এ আমাদের আজকের আয়োজন পদ্মজা পার্ট 3। আর কণ্ঠে আছি আমি আয়ান আহমেদ। এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয় দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গেই থাকুন, কারণ খুব দ্রুত আসছে পদ্মজা পার্ট 4। সো আপনারা প্রতিনিয়ত আমাদের এই গল্পটা পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ যারা শুনছেন আমাদের চ্যানেলের গল্পগুলো। আপনাদের সাপোর্ট অনেক দরকার, তো অবশ্যই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমি জানি অনেকেই গল্পগুলো শোনেন। আপনারা যারা আগের এপিসোডগুলো শুনতে চান আমাদের চ্যানেল থেকে শুনে নিতে পারেন। তো যাই হোক, চলুন আজকের গল্পে যাই সরাসরি। পদ্মজা মৃদু স্বরে ডাকলো, আম্মা আম্মা, আয় টর্চ নিয়ে যা। আম্মা বলল। হেমলতার ডাকে পদ্মজা উঠে দাঁড়ালো। প্রেমা অন্ধকারে খুব ভয় পায়। পদ্মজার ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে টর্চ নিয়ে কিছুক্ষণ পরে পদ্মজা রুমে ঢোকার মুহূর্তে গেট খোলার আওয়াজ পেল। উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল। হানিফ পদ্মজার সৎ মামা। বুবু, বাড়ি অন্ধকার কেন রে? বাত্তি টাত্তিও জ্বালাও। হানিফের কণ্ঠ। হানিফ আসছিস? হেমলতা রুম থেকে বেরিয়ে এলেন, হাতে হারিকেন। হানিফ সব কটি দাঁত বের করে হাসল। হ্যাঁ আমি, আয় ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল, তোমার সেরিগুলান কই রে? আছে রুমেই পড়ছে। এই অন্ধকারেও পড়ে? হেমলতা কিছু বললেন না। হানিফ, এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয়। অকারণে ওদের খাওয়ার সময় হয়েছে। তুইও খেয়ে নে। এইখানে খাইমো না, তোমার সরাইখানায় যাইতে হইব। কথাটায় রসিকতা ছিল। গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন, সেটা হানিফের কাছে রসিকতাই বটে। হেমলতা প্রশ্নের জবাবে সোজা সাপটা না দিয়ে বললেন, খেতে চাইলে খেতে আয়। পদ্মজা কিছুতেই খেতে আসলো না। কেমন জড়সড় হয়ে আছে, মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে কিংবা অবহেলা করছে। হানিফ ৬ বছর সৌদিতে ছিল, ৩ মাস হলো দেশে ফিরেছে। এই ৩ মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে। হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে অনেক কিছু ভেবে নিল, তাই জোর করলেন না। আজই এই লুকোচুরির ফয়সালা হবে। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক চলচাতুরি করল, কিছুতেই সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘণ্টাখানেক পর হানিফ চলে গেল। পূর্ণা প্রেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে। তোরা কানে কেন শুনিস না আমার কথা? পূর্ণা ও প্রেমা বিস্ময়ে হতবিহ্বল। পদ্মজা কখনো এমন নিষেধ দেয়নি, তাহলে এখন এমন কেন বলছে? হেমলতা রুমে ঢুকতেই সবাই চুপসে গেল। পদ্মা, আমার রুমে আয় তো মা। মায়ের এমন কঠিন কণ্ঠে পদ্মজার কলিজা শুকিয়ে আসে। হেমলতা নিজের ঘরে চলে গেলেন। হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। পদ্মজা নতজানু হয়ে কাঁপছে।
সুন্দরীরা ভীতু হয় আর বোকা হয়, তার দৃষ্টান্ত যেন পদ্মজা। হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে। পদ্মজা রূপসী বলে হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্র কণ্ঠে প্রশ্ন করলেন, কি লুকাচ্ছিস? হানিফের সামনে কেন যেতে চাস না? সে কি করেছে? পদ্মজা ফোপাতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলালেন, কণ্ঠে নরম করে বললেন, হানিফ দড়িবাজ লোক, সৎ ভাই বলে বলছি না, আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে। তুই বল, কি লুকাচ্ছিস মা আমার কাছে? মায়ের আদুরে কণ্ঠে পদ্মজা আচমকা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল। বাড়িটা মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল। তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন। 6 কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন 4 ছেলের জন্য। 2 ছেলে 16 বছর আগে 1971 সালের যুদ্ধে নিহত হয়েছেন। দুজনেই টগমগে যুবক ছিল আর একজন 8 বছর বয়সে কলেরায় মারা যায়। বাকি রইল মোর্শেদ মোড়ল। বর্তমানে এই বাড়ি মোর্শেদের অধীনে, যদিও তিনি সব সময় থাকেন না। পুরো বাড়ির চারপাশে গাছগাছালি, বাড়ির পিছনে নদী। রাত 9টা বাজলেই পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে। রাতের এই নির্জন প্রান্ত ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে। ঝিঝি পোকার শব্দের সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করছে। মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনের না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে। হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসালেন। পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল, মামা সৌদি যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানু বাড়িতে? খালামণি, ভাই বোনেরা এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে, মনে আছে আম্মা? আসছিল তো কি হয়েছে? হঠাৎ উঠোনে ধপ করে একটা আওয়াজ হলো। হ্যালো ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে গল্পটি শোনার জন্য। আজকের এপিসোড এই পর্যন্তই। অপেক্ষা করুন পার্ট 4 এর জন্য। আমি পদ্মজা পার্ট 4 খুব শীঘ্রই আসছে। তো এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।